গল্পের শুরুতেই আমরা একটি মেয়েকে আঘাত করতে দেখি। তাকে যত বেশি আঘাত করা হচ্ছিল সে তত মূল্যবান জিনিসপত্র উগলে দিচ্ছিল, এর মানে সোনা, রূপা এবং স্বর্ণের বার। এবং এই মেয়েটিকে যারা আঘাত করছিল তারা তারই শ্বশুরবাড়ির লোকজন এবং তার স্বামী। মেয়েটির শাশুড়ি তো তাকে আরো বেশি আঘাত করতে বলছিল, কারণ সে এখন স্বর্ণের গহনা তৈরি করে নেবে। তার শ্বশুরও অনেক জমি জমা কিনে বড়লোক হতে চায় এবং সেখানে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে নিজের জন্য একটি বাড়ি তৈরি করতে চায়। তখন সেন নামের এই মেয়ে তার স্বামীকে বলে, তুমি আমার সাথে এত বড় জুলুম করো না, তুমি আমাকে একটু স্বস্তি দাও, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমাকে এর চাইতেও বেশি কিছু দিব। কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজনের সাথে তার স্বামীও এতটাই বেশি লোভী ছিল যে সে তার কোনো কথাই শুনছিল না। এমনকি সে যে এতটা আঘাত পাচ্ছে, তার যে কষ্ট হচ্ছে, এই বিষয়টাও তার মাথায় ছিল না। তারা তাকে এত নির্দয়ভাবে মারছিল যে তাদের মধ্যে একটু মায়াদয় হচ্ছিল না। সেন তাদেরকে বলছিল তারা যেন তাকে ছেড়ে দেয়, কারণ এর চাইতে বেশিও যদি তারা তাকে অত্যাচার করে তাহলে সে আর বাঁচবে না। তারা ছুরি, চাবুক যা পারছিল তা দিয়েই তাকে আঘাত করে যাচ্ছিল। সে এই আঘাত সহ্য করতে না পেরে ওপরওয়ালার কাছে প্রার্থনা করছিল যাতে তাকে মৃত্যু দেয় এবং মৃত্যুর পরে সে ভূত হয়ে তাদের সবাইকে শাস্তি দিবে। সে যখন এই সকল বিষয় প্রার্থনা করছিল ঠিক তখনই সময় পিছিয়ে যায় এবং সেন চলে যায় অতীতের ওই দিনে, যেদিন সে এই শক্তিটা অর্জন করেছিল। সে ওই দিনে যাওয়ার পরে বুঝতে পারছিল না যে তার সাথে আসলে কি ঘটেছে। ঠিক তখনই তার শাশুড়ি তাকে একটা জোরে চড় মারে আর তাকে বলে, তোমার স্বামী এখনো বাড়ি ফিরে আসেনি আর তুমি নিশ্চিন্তে ঘুমাচ্ছ? তুমি একটা অকেজো মেয়ে, তোমার জন্য তোমার স্বামী প্রতিদিন পতিতালয়ে যায়, তুমি তোমার স্বামীকেও হাত করে রাখতে পারো না। এসব কিছু বলে তার শাশুড়ি তাকে উল্টোপাল্টা কথা শোনাচ্ছিল। আর এখান থেকেই বোঝা যায় যে তার শ্বশুরবাড়ির লোকজন কতটা খারাপ। তখন সেনও মনে মনে বুঝতে পারে যে সে আসলে মারা যায়নি, বরং প্রভু তাকে আরো একটা সুযোগ দিয়েছে তার ভাগ্যকে পরিবর্তন করার জন্য। তাই এবার সে তার শাশুড়িকে বলে সে উঠোনে একটা আলো দেখতে পেয়েছে এবং অদ্ভুত কিছু আওয়াজও শুনতে পেয়েছে। তার মনে হচ্ছে হয়তোবা এখানে কোনো ভূত এসেছে। তার এরকম কথা শোনার পরেও তার শাশুড়ি তার উপরে রেগে যায়। তখনই আমরা অতীতের একটা দৃশ্য দেখতে পাই। সেন যখন এর আগে ওই সোনালী রঙের গাছটি হাতে নিয়েছিল এবং সেই গাছের কয়েনগুলোতে সে হাত লাগিয়েছিল, তখন ভুলবশত গাছের সব পাওয়ার তার ভেতরে চলে যায়। কিন্তু তার শ্বশুর শাশুড়ি তার উপরে অনেক বেশি রেগে গিয়েছিল, কারণ তারা ভাবছিল হয়তো তার কারণে তারা এই সৌভাগ্যটা হারিয়ে ফেললো, এখন আর তারা বড়লোক হতে পারবে না। এটা ভেবেই তার শাশুড়ি তাকে একটা চড় মেরে দেয়। কিন্তু তখনই সেনের মুখ থেকে একটি সোনার কয়েন বেরিয়ে আসে, যেটা দেখে তারা দুজন বুঝতে পেরেছিল যে এখন ওই গাছটির পাওয়ার সেনের ভেতরে রয়েছে। এখন সিন বর্তমানে ফিরে আসে আর আমরা দেখতে পাই সেন সহ তার শ্বশুর শাশুড়ি ওই গাছটির কাছে গিয়েছে। এখানে সেনের তো অতীতের সবকিছুই মনে ছিল, কিন্তু তাদের অতীতের কোনো কথাই মনে ছিল না। তাই সেন এবার আগের মতো কোনো ভুলই করবে না। কিন্তু তার শ্বশুর শাশুড়ি ওই গাছটি দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু তারা দুজনের একজনও ওই গাছটিকে ছোঁয়ার জন্য সাহস খুঁজে পাচ্ছিল না। তাই এবার সেনের শ্বশুর তাকে ধাক্কা মেরে ওই গাছটি তুলতে বলে, যার কারণে সেন পড়ে যায় ওই গাছের উপরে। কিন্তু সে নিজেকে কোনো রকমে বাঁচিয়ে নেয় যাতে ওই গাছটির সাথে তার কোনো রকম টাচ না লাগে। তার শ্বশুর তাকে ওই গাছটি তোলার জন্য জোর করতে থাকলে সে ভয়ে ভয়ে ওই গাছটি তোলে। এরপর তারা তিনজন চলে আসে বাড়ির ভিতরে। সেখানে আসার পর এবারে সেন মনে মনে ভাবতে শুরু করে যেভাবে হোক এই গাছটা তাদের শ্বশুর শাশুড়ির মধ্যে একজনকে ছোঁয়াতে হবে। তাই সে এবার ওই গাছটা রেখে দিতে গিয়ে ফেলে দেওয়ার ভান করে, যার কারণে ওই গাছটিকে বাঁচানোর জন্য তার শ্বশুর শাশুড়ি দুইজনই ওই গাছটা ছোঁয়, যেটা ছোঁয়ার কারণে এখন সেই গাছের পাওয়ারগুলো তাদের দুজনের মধ্যে চলে যায়। কিন্তু তারা দুজন সেটা লক্ষ্য করে না, বরং তারা দুজন সেনকে বকাবকি করতে ব্যস্ত ছিল। তখনই সেন তাদেরকে বলে ওই গাছের আলো নিভে গিয়েছে, যেটা দেখে তারা দুজন তো অনেক বেশি অবাক হয়ে যায় আর তারা বুঝতে পারছিল না যে এরকমটা কেন হলো। ঠিক তখনই সেখানে সেনের স্বামী চলে আসে আর সে তার বাবা মাকে জিজ্ঞাসা করে তারা দুজন এখানে কি খুঁজছে। তখন তার মা তাকে জানায় তারা একটা সৌভাগ্যর গাছ পেয়েছিল, যে গাছটা তাদেরকে বড়লোক করে দিতে পারে, কিন্তু তোমার বউয়ের জন্য আমরা এটা হারিয়েছি। এটা শোনার সাথে সাথেই তো সেনের স্বামী তাকে একটা চড় মারতে যাচ্ছিল, কিন্তু সেন যখন এটা বুঝতে পারে তখন সে পড়ে যাওয়ার ভান করে তার শাশুড়িকে একটা ধাক্কা মারে। এই ধাক্কাটা খাওয়ার ফলে সে তো আঘাতও পায়, যার কারণে কিছুক্ষণ পরে তার গলা থেকে একটি সোনার কয়েন বেরিয়ে আসে, যেরকম কয়েন ওই গাছে ঝোলানো ছিল। এটা দেখে তো তারা দুজন বুঝতে পারছিল না যে এটা কি হলো।
হলো। কিন্তু তখন সেন তাদেরকে বলে হয়তোবা ওই গাছের বৃষ্টি মুদ্রা মায়ের পেটের ভিতরে চলে গিয়েছে। তখন সেনের শাশুড়ি তাদেরকে বলে এটা কিভাবে সম্ভব হতে পারে, আমি কিভাবে 20টা কয়েন খেয়ে নিতে পারি, আমি তো শুধুমাত্র ওই গাছটাকে ছুঁয়েছিলাম, তোমার বউ শুধু শুধু আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এখন তারা তিনজন যেহেতু সেনকে একটুও পছন্দ করে না, তাই তারা সেনের কথায় তেমন একটা গুরুত্ব দেয় না, আর তারা সবাই মিলিয়ে ওই গাছের কয়েনগুলোকে খুঁজতে শুরু করে। এদিকে সেনও মনে মনে ভাবতে শুরু করে ঠিক আছে, তোমরা যেহেতু এটা খুঁজছই আমি তোমাদেরকে সাহায্য করব। শাশুড়ি মা যত বেশি ব্যথা পাবে তার ভেতর থেকে ততই এসব বেরিয়ে আসবে, মানে সোনা দানা হীরা জহরত এইসব আর কি। তাই সে বুদ্ধি করে মেঝেতে কাটা রাখে আর তাদেরকে বলে এখানে সে কিছু কয়েন দেখতে পেয়েছে। সে যখনই এই কথাটা বলে তার শাশুড়ি তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং কয়েনের লোভে সেখানে দ্রুত হাত দেয়, কিন্তু সেখানে তো কয়েন ছিলই না, তাই কাটার আঘাত পেয়ে তার হাত দিয়ে রক্ত বেরিয়ে আসে। এটা দেখে এখন তার শাশুড়ি তাকে বকাবকি করতে শুরু করে, আর সেন তো এখন ইনোসেন্ট হওয়ার নাটক করে যাচ্ছিল। যদিও সে গত জন্মে আসলেই ইনোসেন্ট ছিল, কিন্তু এই জন্মে যেহেতু তার গত জন্মের সব কথা মনে ছিল তাই সে চালাকি করছিল। এখন একটু পরে তার হাত থেকে রক্ত বেরিয়ে আসার কারণে সে অনেকগুলো কয়েন উগলে দিতে শুরু করে, যেটা দেখার সাথে সাথে তার ছেলে এবং তার হাজবেন্ড তো অনেক বেশি অবাক হয়ে যায় এবং তার সাথে তারা অনেক খুশিও হয়ে গিয়েছিল, কারণ তার মা এখন সোনা উগলে দিচ্ছিল। তাই তার ছেলে তাকে বলে তাকে পরীক্ষা করার জন্য আরো একবার আঘাত করে দেখতে চায়, কারণ সে যতবারই আঘাত পাচ্ছে ততবারই সোনা উগলে দিচ্ছে। কিন্তু তার মা তো এটাতে অস্বীকার জানায় আর তাদেরকে বলে এরকম কিছুই না, হয়তো তার বউ তার সাথে কিছু একটা করেছে যার কারণে সে এরকম সোনার বমি করছে। এটা বলে সে সেনকে বলে তাকে পানি দেওয়ার জন্য, কারণ তার গলায় কিছু একটা আটকে গিয়েছে। তখন সেনও মনে মনে ভাবতে শুরু করে তাকে কিছু একটা করতে হবে যাতে তারা দুজন বিশ্বাস করে ফেলে যে তার শাশুড়ির মধ্যে ওই গাছটির পাওয়ার রয়েছে, যেটার কারণে সে যতই আঘাত পাবে ততই সোনা উগলে দিবে। তাই এবার সে তার শাশুড়ির হাতে পানি দিতে গিয়ে সেই পানিটি তার হাতে ফেলে দেয় যাতে করে সে একটু আঘাতও পায়, আর এবারও সে বমি করতে শুরু করে যে বমির সাথে সোনার কয়েনও বেরিয়ে আসে। এটা দেখে তো তার স্বামী তাকে বলছিল হয়তো সেই ওই সোনার কয়েনগুলো খেয়ে ফেলেছে, যার কারণে এখন বমির সাথে সেগুলো বেরিয়ে আসছে। কিন্তু তখন তার মা তাকে বলে এরকম কিছুই না, তাই সে যেন এসব কিছু নিয়ে না ভাবে। তখন সেন তাদেরকে বলে হয়তো প্রভু তাদেরকে দয়া করে তার মাকে এমন একটা পাওয়ার দিয়ে দিয়েছে যার কারণে সে সোনা উগলে দিতে পারে। এটা শোনার পর তার ছেলে তাকে বলে সে যেন সোনা উগলে দেয়। তখন সে বমি করার ভান করলেও ভেতর থেকে কিছুই বেরিয়ে আসে না, তাই সে তাদেরকে বলে এরকম কোনো পাওয়ারই তার মধ্যে নেই, তারা শুধু শুধু ভুল বুঝছে। তখন সেন তাদেরকে বলে প্রথমবার যখন আমার কাছ থেকে মা মাথায় আঘাত পেয়েছিল তখন সে সোনার কয়েন উগলে দিয়েছিল, এরপরেও যখন সে দুইবার আঘাত পেয়েছে তখনই এরকমটা হয়েছে, হয়তোবা সে আঘাত পেলেই তার ভেতর থেকে সোনার কয়েন বেরিয়ে আসে। এটা শোনার সাথে সাথে তার শাশুড়ি তার উপরে আবারও রেগে যায় আর তাকে বলে সে আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এরকমটা বলছে। তখন তার স্বামী তাকে বোঝায় আর বলে ঠিক আছে, তাহলে আমরা পরীক্ষা করে দেখতে পারি, যদি আঘাত পাওয়ার পরে তুমি সোনা উগলে না দাও তাহলে আমরা আর এটা করব না, কিন্তু একবার ট্রাই করে দেখতে ক্ষতি কি। এটা বলে সে তার ওয়াইফকে একটা জোরে চড় মারে, যার কারণে সে এবারে অনেকগুলো সোনার কয়েন উগলে দেয়। এটা দেখার পরে তার ছেলেও অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আর সেও তাকে জোরে একটা চড় মারে, যার কারণে সে আবারও সোনা উগলে দিতে শুরু করে। এখন সেনের স্বামী খুশি হয়ে তার মাকে বলতে থাকে আমরা এখন থেকে আর গরিব থাকবো না, আমরা এখন থেকে ভালো ভালো খাবার খাবো আর তোমাকেও ভালো ভালো খাবার খাওয়াবো। এটা শুনে তার মা তাকে বলে আমার সাথে এরকমটা করো না, আমি অনেক বেশি আঘাত পাচ্ছি। কিন্তু তার ছেলে তাকে বোঝায় মা তুমি কি সোনার উপর গহনা পড়তে চাও না, তুমি কি চাও না একটা ভালো জীবনযাপন করতে। তখন তার মা তাকে বলে কিন্তু এসব কিছুর জন্য আমি অনেক বেশি ব্যথা পাচ্ছি, যেটা আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু তার এসব আকুতি মিনতি করার পরেও তার ছেলে তার কোনো কথাই শোনে না, আর সে দ্রুত সেনের মাথা থেকে একটা কাঁটা বের করে তার মায়ের হাতে আঘাত করে। যে আঘাতটা করার পরে তার মায়ের মুখ থেকে এবার সিলভার বেরিয়ে আসে, যেটা দেখার পর তাদের দুজনের লোভ আরো বেশি বেড়ে যায়। আর সে তার মায়ের হাতে আবারও ওই কাঁটা দিয়ে আঘাত করতেই যাবে, তখন তার মা তাকে থামিয়ে দেয় আর তাকে বলে যেহেতু তার ওয়াইফ ওই গাছটি ছুঁয়েছিল তাই এই ধরনের শক্তি নিশ্চয়ই তার ভেতরেও রয়েছে। তার মায়ের এরকম কথা শুনে এখন সে সেনের কাছে যায় আর তাকে বলে হয় সে নিজেকে আঘাত করবে না হলে সে নিজেই তাকে আঘাত করবে, কারণ সে দেখতে চায় যে তার ভেতরে ওই শক্তি রয়েছে কিনা। এটা শোনার পর সেনের কাছে আর কোনো উপায় থাকে না, তাই সে তার হাত থেকে ওই কাঁটাটি নিয়ে নিজের হাত থেকে কিছু রক্ত বের করে, যার ফলে তার বমি আসতে শুরু করে। তখন তারা সবাই ভাবতে শুরু করে হয়তোবা সেও সোনা উগলে দিবে, কিন্তু তাদের সবার ভাবনা মিথ্যা হয়ে যায় আর সেনের মুখ থেকে কিছুই বেরিয়ে আসে না।
যেটা দেখার পর তার শাশুড়ি তার মুখের ভেতরে ভালো করে চেক করে দেখছিল, আর সে এটা কিছুতেই মানতে চাইছিল না যে সেনের ভেতরে কোনো পাওয়ার নেই। সে তার ছেলেকে বোঝাচ্ছিল সে যাতে তাকে আরো বেশি করে আঘাত করে, যাতে তার ভেতরে পাওয়ার আছে কিনা এটা বোঝা যায়। তার মায়ের কথা শুনে সে সেনকে জোরে চড় মারতে যাচ্ছিল, তখনই সেন মাটিতে বসে পড়ে আর তাকে বলে তার বমি বমি ভাব হয়েছে, কারণ হয়তোবা সে প্রেগনেন্ট। এ কথা শুনে সে তো অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু তার শাশুড়ি তাদেরকে বলে সে মিথ্যা কথা বলছে, সে কখনোই প্রেগনেন্ট হতে পারে না। কিন্তু তার এসব কথায় কেউই পাত্তা দেয় না। তখন সেন তাদেরকে বলে, মা, আপনি আমাদের পরিবারের একজন মহান মহিলা, আর সেজন্যই তো ওপরওয়ালা শুধুমাত্র আপনাকে এরকম একটা শক্তি দিয়েছে, যাতে করে আপনি আমাদের জন্য সৌভাগ্য বয়ে আনতে পারেন। যাই হোক, এখন তারা এতটাই বেশি লোভে পড়ে যায় যে নিজের মাকে আঘাত করতেও একটুও তাদের পাচ্ছিল না। সেন এসব কিছু চুপচাপ দাঁড়িয়ে দেখছিল, কারণ সে তো জানে তারা কতটুকু নিচে নামতে পারে। আর অন্যদিকে সেনের হাজবেন্ড টাকার লোভে তার মাকেও মারতে দ্বিধাবোধ করছিল না, সে তাকে একের পর এক আঘাত করেই যাচ্ছিল। এতগুলো মার খাওয়ার পর তার মুখ থেকে এবার একটি মুক্তার চেন বেরিয়ে আসে, যেটা পাওয়ার পরে তারা বাবা ছেলে তো অনেক বেশি খুশি হয়ে যায়। তখন তার মা তাকে বলে, আমি যে তোমার মা, তুমি কি এটা ভুলে গিয়েছো? তুমি আমাকে এভাবে মারতে পারো না। এরপর সে তার স্বামীকে রিকোয়েস্ট করে যাতে সে তার স্বামীকে বোঝায়। তার এরকম আকুতি মিনতি দেখে এবার তার হাজবেন্ড তার স্বামীকে এটা করতে বারণ করে, আর তাকে বলে অন্য আরেকদিন ট্রাই করার জন্য। যেহেতু সে তার মা আর তার উপরে সে বৃদ্ধ হয়ে গিয়েছে, তাই আজকে এ পর্যন্তই থাক। কিন্তু এদিকে সেনের মনের আগুন তো এখনো নেভেনি, কারণ তারা 5 বছর ধরে তার উপরে অত্যাচার চালিয়ে গেছে, আর তাকে এত সহজে সে মুক্তি পেতে দেবে না। এটা ভেবে সে এখন তার শ্বশুর আর স্বামীকে জানায় সে শুনেছে এখন নাকি রাজ্যে অফিসিয়াল নিয়োগ দেওয়া হচ্ছে, তাই সে তার শ্বশুর এবং স্বামীকে বুদ্ধি দেয় যাতে তার স্বামী অফিসিয়াল নিয়োগ হয়, আর এটা হতে হলে তার স্বামীকে 1 লাখ রূপা দিতে হবে। যদি তার স্বামী একবার অফিসিয়াল হয়ে যায় তাহলে তার শাশুড়িকে আর এভাবে মার খেতে হবে না, এবং তার কাছ থেকে এভাবে সোনা দানা উগলে নিতে হবে না। তার এই বুদ্ধি শুনে এখন তার শ্বশুর আর স্বামী তো খুশি হয়ে যায়, কিন্তু তার শাশুড়ি ভয় পেয়ে যায়, কারণ এটা যদি তারা করে তাহলে তাকে আবারও মার খেতে হবে। তাই সে তাদেরকে অনুরোধ করতে থাকে যাতে তারা তার সাথে এমনটা না করে। এখন তার এত আকুতি মিনতি দেখে তার হাজবেন্ডের একটু দয়া হয়, যার কারণে সে তার ছেলেকে বলে সে যেন তার মায়ের সাথে এরকমটা না করে। এরপরে সে তার ওয়াইফকে ভেতরে পাঠিয়ে দেয় আরাম করার জন্য। এরপরে সে তার ছেলেকে বোঝায় যতই হোক ওটা তার মা, তাই সে তো তাকে মেরে ফেলতে পারে না। এসব কিছু দেখে সে তো মনে মনে বলছিল তাদের মনে এত দয়া আছে, তারা তো আমার বেলায় এটুকু দয়াও দেখায়নি। যাই হোক, এখন সে তাদের বাপ ছেলেকে বুদ্ধি দেয় যে স্বর্ণ এবং রূপাগুলো পাওয়া গেছে এগুলো সে তাদের মধ্যে ভাগ করে দিবে, আর আপাতত তারা দুজন এগুলো নিয়েই এনজয় করতে থাকুক। তার এ ধরনের কথা শুনে এখন সেনের স্বামীও খুশি হয়ে যায়, আর সে তার বাবাকে বলে বাজারে একটা নতুন মেয়ে এসেছে, চলো আমরা দুজন গিয়ে এনজয় করি। তার এরকম কথা শুনে তার বাবা তো একটু লজ্জা পায়, কিন্তু একটু পরে সে তার ছেলের সাথে চলে যায়। পরের দিন সকালে সেন যখন তার শাশুড়ির কাছে যায় তখন তার শাশুড়ি তাকে দেখে অনেক বেশি রেগে যায়, আর তাকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। তখন সে তাকে বলে আমি তো আপনার জন্য অনেক সুন্দর সুন্দর গহনা এনেছি, আপনার ছেলে এই গহনাগুলো আপনার জন্য পাঠিয়েছে, আর আমাকে বলেছে আমি যেন সাজিয়ে গুছিয়ে আপনাকে নিয়ে বাহিরে ঘুরিয়ে নিয়ে আসি, আর সে তো আপনার জন্য নতুন পোশাকও দিয়েছে। তার এ সকল কথা শুনে এবং স্বর্ণের গহনা দেখে সে তো এখন অনেক বেশি খুশি হয়ে যায়, আর খুশিতে ওই গহনাগুলো হাতে তুলতে গেলে দেখতে পায় তার হাত অনেক ব্যথা করছে। তাই এবারে সে সেনের উপরে রেগে যায় আর তাকে বলে মেকআপ করতে তাকে সাহায্য করতে। এখন রেডি হয়ে সেন তার শাশুড়িকে নিয়ে বাহিরে যায়, সেদিক দিয়েই তার প্রতিবেশীরা যাচ্ছিল। তখন তারা তাকে বলে সে এত সুন্দর সুন্দর গহনা কোথায় পেল। তারা ভাবছিল এগুলো হয়তো নকল গহনা, কিন্তু সে তাদেরকে বলে এগুলো একদম আসল গহনা। এরপর সে তাদেরকে প্রমাণ দেওয়ার জন্য তার হাতের সেই সোনার চুড়িটা তাদেরকে দেখাতে যায়, কিন্তু তখন তারা তার হাতের ওই আঘাতটাও দেখতে পায়, আর তাকে বলে এত গহনা দিয়ে কি হবে যদি ঘরে শান্তিই না থাকে, আর তোমাদের মতো ব্যক্তিরা এত দামি দামি গহনা কিভাবে পেল। তারা এই সকল কথা বলছিল, ঠিক তখনই সেখানে সেনের হাজবেন্ড এবং তার শ্বশুর চলে আসে, আর তাদের সাথে তর্ক করতে শুরু করে। তখন সেই লোকটি তাদেরকে বলে তোমরা এত টাকা পয়সা কোথা থেকে পাচ্ছ, তোমার ছেলে তো একদম মদের ঘাটিতে পড়ে থাকে, সে টাকা পয়সা উড়ানো ছাড়া কখনো ইনকাম করতে পারে না। ওই লোকটি তাদেরকে অপমানের উপর অপমান করে যাচ্ছিল। এরপরে তার ওয়াইফ তাকে সেখান থেকে নিয়ে চলে যায়, আর বাড়িতে গিয়ে তারা দুজন সন্দেহ করতে থাকে যে তারা হঠাৎ করে এত অর্থ সম্পদ কোথায় পেল। তাই তাদের দুজনের মধ্যে একটা সন্দেহ চলে আসে, তাই তারা দুজন ঠিক করে তারা তাদের বাড়িতে কি ঘটছে সেটা দেখবে। এখন অন্যদিকে জিয়া
জিয়াং জেন তার মাকে অনেক বকাবকি করতে থাকে আর তাকে বলে সে এটা কিভাবে করতে পারলো, সে কেন এত চাকচমকভাবে বাহিরে গিয়েছিল এবং লোকদের সাথে এরকম তর্ক করলো। এখন তো তারা তাকে সন্দেহ করবে, সবাই যদি তাদের এই বিষয়টা জেনে যায় তাহলে তারা তো অনেক বিপদে পড়ে যাবে। সে তার মাকে এসব কথা বলছিল আর অনেক বেশি রেগেছিল। তখন তার স্বামীও তাকে বলে আজকে যা হয়েছে এসব কিছুর জন্য সে দায়ী। এরপর তারা বাবা ছেলে মেলে তাকে বুঝাতে থাকে সে কি বড়লোক হতে চায় না, ভালো ভালো কাপড় পরে ঘুরতে চায় না, তারা চায় লোকজন জানাজানি হওয়ার আগেই দ্রুত বড়লোক হতে, অনেক বাড়ি গাড়ি এবং সম্পদের মালিক হয়ে যেতে, এবং এরপরে তারা আর তাকে মারবে না। এটা বলে তারা বাবা ছেলে ডিসাইড করে যে তারা আবারও তাকে মারবে, আর কথা মতো তারা দুজন তাকে মারতেও শুরু করে। আর এবারে সে অনেকগুলো সোনা রূপা উগলে দিয়েছিল, কিন্তু এরপরেও তারা তাকে মারতেই থাকে। আর এই সব কিছু দেখার জন্য প্রতিবেশীরা তাদের দেয়ালের উপর দিয়ে ভুলকি দিতে থাকে। তখন জিয়াং জেন এটা বুঝতে পারে আর জোরে চিৎকার দিয়ে উঠলে তারা সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা থেমে যেতে চায় কারণ এখন প্রতিবেশীরা তাদেরকে সন্দেহ করেছে, কিন্তু সেন তাদেরকে বলে যদি তারা দ্রুত বড়লোক হতে চায় এবং বাড়ি কিনতে চায় তাহলে এটুকু অর্থ তাদের জন্য যথেষ্ট নয়। তার এই কথা শুনে এখন জিয়াং জিং একটা লাঠি দিয়ে তার মাকে পেটায়, ঠিক যেভাবে সে গত জন্মে সেনকে পিটিয়েছিল। আর এইবার তার মা একটু বড় বড় সোনা এবং রূপার বার উগলে দেয়। তার মা তাকে অনুরোধ করছিল সে যেন তাকে আর না মারে। এটা দেখে তার বাবাও এবার তাকে থামতে বলে আর তাকে বলে যথেষ্ট হয়েছে, এটা দিয়ে আমরা একটা বিশাল বড় বাড়ি কিনে নিতে পারবো, এখন তুমি তোমার মাকে ছেড়ে দাও। এটা বলে তারা ওই সোনার রূপগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই আমরা দেখতে পাই তাদের প্রতিবেশীরা এখনো তাদেরকে দূর থেকে দেখছিল আর তারা মনে করছিল জিয়ান জেন তার মাকে মারছে এবং অত্যাচার করছে। পরের সিনে দেখতে পাই এত মার খাওয়ার কারণে সে রাতে বিছানায় ছটফট করছিল, কিন্তু তার স্বামীর এতে কিছুই যায় আসে না, কারণ এখন তো তার কাছে অনেক অর্থ সম্পদ রয়েছে যেটা দিয়ে সে নতুন নতুন মেয়েদের কাছে যেতে পারবে। পরের সিনে দেখতে পাই সেন অনেকগুলো রূপার বার নিয়ে তার হাজবেন্ড এবং শ্বশুরের কাছে আসে এবং সে তাদেরকে জানায় তার শাশুড়ি এখন অনেক অসুস্থ হয়ে পড়েছে, সে ঠিক করে বিছানা থেকে নামতেও পারছে না, তাই সে তার শ্বশুরকে আরেকটা বিয়ে করার প্রস্তাব দেয়। এটা শুনে তার শ্বশুর না করে দেয় আর তাদেরকে বলে তোমরা কি আমাকে এতই খারাপ মনে করো যে আমার বউ অসুস্থ হয়ে গিয়েছে বলে আমি আরেকটা বিয়ে করে নিব? এটা শুনে তার ছেলে তাকে বলে এটা তো খারাপ কিছু নয়, এখন তোমার কাছে অনেক অর্থ সম্পদ এসেছে আর মায়ের অনেক বয়সও হয়ে গিয়েছে, তাই তুমি চাইলেই একটা উপপত্নী রাখতে পারো। এটা শুনে তার বাবা একটু ইতস্থিত বোধ করছিল, কিন্তু তখন সেন তাকে বলে ঠিক আছে, কিন্তু আপনার বয়স হয়ে গিয়েছে আর এই বয়সে আপনার সেবা করার জন্য কেউ নেই, তাই আপনি চাইলে একজন দাসীকে কিনে আপনার সেবা করার জন্য রেখে দিতে পারেন। তাদের এই সকল কথা শুনে এখন সে রাজি হয়ে যায় আর তাদেরকে বলে তোমরা ঠিকই বলেছ, আমার কাছে তো এখন অনেক অর্থ সম্পদ রয়েছে কিন্তু আমি সেগুলোর সঠিক ব্যবহার করছি না। এখন সেন খুশি হয়ে সেখান থেকে চলে যায় আর মনে মনে বলতে থাকে সবেমাত্র আপনার দুঃখের দিন শুরু হয়েছে, এখনো তো অনেক কিছু বাকি রয়েছে শাশুড়ি মা। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন সেন তার শাশুড়ির কাছে যায়, তার শাশুড়ি তাকে দেখে অনেক বেশি রেগে যায় এবং সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু সেন একটা চাবুক বের করে আর তার শাশুড়িকে বলে তার স্বামী তাকে এখানে পাঠিয়েছে তাকে মারার জন্য। এটা বলে সে তাকে চাবুক দিয়ে মারতে থাকে, ঠিক গত জন্মে তার শাশুড়ি যেভাবে তাকে চাবুক দিয়ে মারতো। তখন সে তার উপরে অনেক বেশি রেগে যায় আর তাকে বলে আমি আমার ছেলের কাছে বিচার দিব, তুমি আমাকে এভাবে মারতে পারো না। এটা শুনে সেন তাকে বলে তোমার ছেলেই আমাকে এখানে পাঠিয়েছে, তাই তাকে বিচার দিয়ে কোনো লাভ নেই। এটা শুনে সে তো বিশ্বাস করতে চাইছিল না আর তাকে বলছিল তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমার সাথে প্রতিশোধ নিচ্ছ তাই না? তার এসব চিৎকার চেঁচামেচি পাশের বাড়ির প্রতিবেশীও শুনতে পায় আর তাদের দুজনার ঘুম ভেঙে যায়। এদিকে সেন তার শাশুড়িকে বোঝাচ্ছিল সে যা করছে তাদের পরিবারের কথা ভেবেই করছে, সে তার প্রতি অনেক কৃতজ্ঞ, সে কি চায় না তার পরিবার ভালো থাকুক? এটা বলে সে তাকে আবারও চাবুক দিয়ে আঘাত করতে শুরু করে। অন্যদিকে এত রাতে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে তার প্রতিবেশীরা তাদের বাড়িতে চলে আসে আর চুপি চুপি তাদের দরজা দিয়ে দেখতে থাকে তারা কি করছে। ঠিক তখনই দরজার সামনে সেন চলে আসে আর তাদেরকে জিজ্ঞাসা করে তারা এখানে কেন এসেছে। তখন প্রতিবেশীর হাজবেন্ড তাকে বলে তার ওয়াইফ একটা দুঃস্বপ্ন দেখেছে যার কারণে তারা এখন তার শাশুড়ির সাথে দেখা করতে এসেছে। এটা বলে যখন তারা ভেতরের দিকে যেতে চাইছিল তখন সেন তাদেরকে আটকায় আর তাদেরকে বলে তার শাশুড়ি ওষুধ খেয়ে ঘুমিয়ে গেছে এবং বিশ্রাম নিচ্ছে, তাই তারা যেন এখন এখান থেকে চলে যায়। তখনই আমরা সেনের
শাশুড়িকে দেখতে পায় তার হাত মুখ বেঁধে রাখা হয়েছিল, যার কারণে সে চিৎকারও করতে পারছিল না এবং কারো কাছ থেকে হেল্পও চাইতে পারছিল না। এখন প্রতিবেশীরা সেখান থেকে চলে যাওয়ার পর সেন তার কাছে আবারও আসে আর তার হাত পা খুলে যাওয়ার পর সে সেনকে অনেক বকাবকি করতে থাকে আর তাকে বলে, তুমি আমার সাথে রিভেঞ্জ নিচ্ছ, তুমি আসলে আমাকে মেরে ফেলতে চাও, এজন্য তুমি আমার সাথে এই সব কিছু করছো। তার এই সকল কথা শুনে সেন তাকে বোঝায় আর তাকে বলে সে তার সাথে কোনো রকম শত্রুতা করছে না, সে যা করছে তার পরিবারের জন্য করছে, সে চায় না তার শাশুড়িকে এত কষ্ট দিতে। কিন্তু তার এই সকল কথা তার শাশুড়ি একটুও বিশ্বাস করে না আর সে তাকে বলে, তুমি আমাকে মেরে ফেলতে চাও, যার কারণে তুমি এখন আমার সাথে এরকম ধরনের নাটক করছো। এটা বলে সে ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু যখনই সে দরজা খুলে তখনই সে সেখানে তার ছেলেকে দেখতে পায় আর তাকে বলে, তোমার বউ আমাকে মেরে ফেলার চেষ্টা করছে, সে আমাকে মেরে ফেলতে চায়। এটা শোনার পর সেন এমন ভান করে যেন সে অনেক ইনোসেন্ট। এদিকে জিয়ানজিনও তার মায়ের উপরে অনেক বেশি রেগে যায় আর তাকে বলে, তুমি কি চাও, তুমি কি আমাদের ভালো চাও না? ততক্ষণে তার হাজবেন্ডও সেখানে চলে আসে আর তাকে বলে, তুমি আসলেই কি চাও, যে আমরা পরিবার সহ জেলে চলে যাই, সেজন্যই তুমি এরকম করছো? তখন সে তাদেরকে বলে সে অনেক ব্যথা পাচ্ছে, তাই তারা যেন তার সাথে এরকমটা আর না করে। কিন্তু জিয়ানজেন তাকে বলে প্রতিদিন একটু একটু করে তাকে অর্থ দিতে হবে, অন্তত তার পরিবারকে বাঁচানোর জন্য হলেও তাকে এটা করতেই হবে। তখন সেন তার হাজবেন্ডকে বলে যদি তার মা এটা করতে রাজি না হয় তাহলে সে যেন তার মাকে আর জোর না করে। এখন তার এরকম কথা শুনে জিয়ানজেন তো আরো বেশি রেগে যায় আর তাকে বলে, তুমি কি বললে, আমার মা আমাদেরকে অর্থ দিতে রাজি নয়, যদি সে রাজি না হয় এরপরেও তাকে দিতে হবে। এটা বলে সে তার মায়ের পেটে লাথি মারতে শুরু করে, যার কারণে আবারও কিছু রূপা তার মুখ দিয়ে বেরিয়ে আসে। এটা দেখে তারা দুজন তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তারা ঠান্ডা মাথায় তার মাকে বুঝায় আর তাকে বলে এসব কিছু তাকে বেশি দিন সহ্য করতে হবে না, সে একবার অফিসিয়াল হয়ে গেলে সে তার মাকে আর আঘাত করবে না এবং তার কাছ থেকে এসব নিতেও হবে না। এরপর সে তার মাকে বলে সে তাকে একটা সোনার মুকুট বানিয়ে দিবে। এটা শুনে সে তো খুশি হয়ে যায় আর তার নিজের ভেতরেও তো প্রচুর লোভ ছিল, যার কারণে সে তার ছেলের কথায় রাজি হয়ে যায়। এখন সে স্বেচ্ছায় তাদের কাছে মারও খাবে আর সোনা রূপা উগলে দিবে। এরপর জিয়ানজেন তার ওয়াইফের কাছ থেকে ওই চাবুকটি নিয়ে নেয় এবং তারা বাবা ছেলে মিলে তার মাকে মারতে শুরু করে। আর সেন সেখান থেকে বেরিয়ে যেতে যেতে একটা মুচকি হাসি দেয় আর বলতে থাকে, এখনো তোমার সেরা দিনগুলো শুরু হয়নি, এখনো অনেক কিছু বাকি রয়েছে। এদিকে এখন এতগুলো মার খাওয়ার ফলে সে সোনা রূপার সাথে অনেকগুলো হীরাও উগলে দিয়েছিল। এতগুলো সোনা রূপা, মুক্তা এবং হীরা দেখে তাদের তো মন অনেক খুশি হয়ে যায়। তারা দুজন খুশি মনে সেগুলো তুলে নিচ্ছিল আর ভাবছিল এই সব কিছু দিয়ে তারা এখন কি কি করবে। আর এদিকে এত মার খাওয়ার কারণে তার যে এত খারাপ অবস্থা হয়ে গিয়েছে এটা তাদের দুজনের কেউই লক্ষ্য করে না। সে যে চিৎকার করে তাদেরকে ডাক্তার দেখানোর কথা বলছে এটাও তাদের কানে যায় না। যাই হোক, পরের সিনে সেন ডাক্তার দেখায় আর ডাক্তার তাকে জানায় সে প্রেগনেন্ট নয়। তখন সে মনে মনে খুশি হয়ে যায়, কারণ গত জন্মে সে প্রেগনেন্ট ছিল এবং তাদের অত্যাচারের কারণে তার মিসক্যারেজ হয়ে গিয়েছিল। এখন এসব কথা তার শাশুড়ি শুনে ফেলে আর তার উপরে তো প্রচন্ড রেগে যায় এবং সে ছুটে যায় এই বিষয়ে তার ছেলেকে বলার জন্য যে সেন আসলে প্রেগনেন্ট নয়। কিন্তু যখনই সে চিৎকার করে বাহিরে গিয়ে এসব বলছিল তখনই সেখানে কিছু অফিসিয়ালরা চলে আসে। এখন জিয়ানজেন আর তার স্বামী তাকে কানে কানে বলে সে কি অফিসিয়ালদের কাছে রিপোর্ট করেছিল তাদের বিরুদ্ধে। এটা শুনে সে তো কিছুই বুঝতে পারছিল না। তখন অফিসিয়ালরা তাদেরকে জানায় তাদের প্রতিবেশী তাদেরকে রিপোর্ট করেছে, কারণ তারা প্রতি রাতে তার চিল্লাপাল্লার আওয়াজ শুনতে পায়। তখন প্রতিবেশীও তাকে সাহস দেয় আর তাকে বলে সে যেন সকল সত্যি কথা তাদের সামনে বলে দেয়। সে যেন তাদেরকে বলে যে তার ছেলে তাকে প্রতি রাতে মারে। এসব কিছু শুনে সে কি বলবে এটা বুঝতে পারছিল না। তখনই সেখানে সেন চলে আসে আর তাদের সবার সামনে বলে তার শাশুড়ির কিছুদিন আগে পিঠে অনেক ব্যথা হয়েছিল, তাই সে এরকম ভাবে চিৎকার চেঁচামেচি করত। তার অনেক বয়সও হয়ে গিয়েছে, তাই শুধু পিঠে নয় তার হাত পা এবং ঠ্যাঙেও অনেক ব্যথা করে। এটা শুনে এখন তার শাশুড়িও তার কথায় হ্যাঁ মিলায়, যেটা শুনে অফিসিয়ালরা সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন তার মনটা হুট করেই ঘুরে যায় আর সে অফিসিয়ালদের ডাকতে শুরু করে। অফিসিয়ালরা যখন আবারও ঘুরে আসে আর তাকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে, তখন সেন তাদের কাছে যায় আর কিছু রূপা তাদেরকে দিয়ে বলে এটা তার শাশুড়ির পক্ষ থেকে তাদেরকে দেওয়া হলো, কারণ তারা এত কষ্ট করে তার খোঁজ নেওয়ার জন্য এখানে এসেছে। এরপর অফিসিয়ালরা খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এরপরে জিয়ানজেন তার মায়ের উপরে অনেক বেশি রেগে যায় আর তাকে মেরে ফেলতে চায়। এটা দেখে তার মাও তাকে বলে তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে এত অর্থ সম্পদ তুমি কোথা থেকে পাবে। তারা দুজন এসব নিয়ে আলোচনা করছিল, তখন সেনও তাদেরকে বুঝায়। তার কথা শুনে তার শাশুড়ি তার উপরে রেগে যায় আর তাকে বলে তার জন্যই এসব কিছু হচ্ছে।
করছে আর সে চায় যাতে সে মারা যায়। এটা বলেই সে তাকে জোরে ধাক্কা মারে, যার কারণে সে পড়ে যায়। এদিকে বাবা ছেলে মিলিয়ে তাকে ধরে নিয়ে ভেতরের দিকে যাচ্ছিল, তখনই তারা লক্ষ্য করে সেন বমি করছে। আর আমরা দেখতে পাই যে সেন বমির সাথে একটি সোনার কয়েন উগলে দিয়েছে। জিয়ানজেন কয়েন পড়ার আওয়াজ পেয়ে সেনের কাছে আসে আর তাকে বলে এখানে কিসের শব্দ শোনা গেল। তখন সেন তাদেরকে আমতা আমতা করে বলে আমি আসলে ভুলে গিয়েছিলাম, মা যে কয়েনগুলো উগলে দিয়েছিল সেগুলো আমার হাতেই রয়েছিল আর সেগুলোরই শব্দ হয়েছে। তখনই আমরা একটা অতীতের দৃশ্য দেখতে পাই। ওই দিন যখন সেন তার হাতের রক্ত বের করেছিল তখন আসলেই তার মুখ থেকেও কয়েন বেরিয়েছিল, কিন্তু সে ওটা কষ্ট করে গিলে ফেলে আর তাদেরকে এটা দেখায় যে তার ভেতর থেকে কোনো সোনা বের হয় না। গল্প এখন বর্তমানে ফিরে আসে। এখন বাবা ছেলে তাকে আবারও সন্দেহ করতে শুরু করে যে হয়তোবা সেও সোনা উগলে দিতে পারে। তাই তার শ্বশুর চাবুক হাতে নিয়ে তাকে পরীক্ষা করতে চায়, কিন্তু জিয়ানজেন তাদেরকে বলে তারা তো এর আগেও এটা পরীক্ষা করে দেখেছে, সেনের ভেতরে এরকম কোনো কিছু নেই, তাই সে এটা করতে পারে না। তখন তার শাশুড়ি তাদেরকে ফোর্স করে যাতে তারা এটা চেক করে দেখে সে আসলেই সোনা উগলে দিতে পারে কি না, যার কারণে জিয়ানজেন এখন সেনকে আঘাত করতে যায়। সে যখন আঘাত করতেই যাবে তখনই সেনের ব্লিডিং হতে শুরু করে আর তারা মনে করে তার হয়তো বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে। তখন তার শাশুড়ি তাদেরকে চিৎকার করে বলে সেন আসলে প্রেগনেন্ট ছিলই না, তাহলে তার বাচ্চা কিভাবে নষ্ট হবে। এরপর যখন ডাক্তার আসে তখন তো তারা সেনকে হুমকি দিচ্ছিল যদি এসব নিয়ে সে কোনো মিথ্যা কথা বলে থাকে তাহলে তারা তাকে চরম শাস্তি দিবে। কিন্তু এবার ডাক্তারও সেনের পক্ষ নিয়ে কথা বলে আর তাদেরকে বলে আমি না বলেছিলাম সেন অনেক দুর্বল আর তাকে কোনো টেনশন দিবেন না, তাহলে এরকমটা কিভাবে হলো। আসলে সেন তো আগে থেকেই জানতো যে সে এরকম কোনো পরিস্থিতিতে পড়তে চলেছে, তাই সে আগেই ডাক্তারকে ঘুষ দিয়ে তার কথা মানিয়ে নিয়েছিল, যার কারণে ডাক্তারও এখন তার পক্ষ নিয়ে কথা বলছিল। এখন বাচ্চা নষ্ট হয়ে গেছে এটা শুনে তাদের দুজনের তো অনেক মন খারাপ হয়ে যায় আর তারা ডাক্তারকে প্রশ্ন করে সে দ্বিতীয়বার আবার কখন বাচ্চা ধারণ করতে পারবে। তখন ডাক্তার তাদেরকে বলে যদি সে এরকম দুর্বল থাকে তাহলে দ্বিতীয়বার বাচ্চা ধারণ করা সম্ভব না, তাই প্রথমে তার ভালোমতো যত্ন নিন, ভালো মন্দ খেতে দিন এবং তাকে খুশি রাখার চেষ্টা করুন। এটা বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। ডাক্তার চলে যাওয়ার পর তার শ্বশুর তো তার উপরে অনেক বেশি রেগে যায় আর তাকে বলে তোমার এত সমস্যা ছিল তাহলে তুমি আমাদেরকে আগে কেন বলনি। তখন জিয়ানজেন তাকে বলে কিন্তু মা তো বারবার বলছিল যে তুমিও সোনা উগলে দিতে পারো, আমাদের একবার ট্রাই করে দেখা উচিত যে আসলেই মা সত্যি বলছিল নাকি মিথ্যা। এটা শুনে সেন তাদেরকে কান্না করতে করতে বলে যদি এরকমই হতো তাহলে আমার বাচ্চা নষ্ট হওয়ার সময় আমি বড় বড় সোনার বার উগলে দিতাম, আমি একটা বাচ্চা হারিয়েছি, এরপরেও কি তোমাদের সামনে আমাকে প্রমাণ করতে হবে যে আমি সোনা উগলে দিতে পারি কিনা। আমরা সবে মাত্র একটা বাচ্চা হারিয়েছি আর এটাও আমি আমার শাশুড়ির জন্যই হারিয়েছি, তিনি তো চানই আমি কষ্ট পাই, তার কারণে আমি আমার বাচ্চাকে হারিয়ে ফেলেছি। এরপর সেন তাদেরকে বলে তিনি হয়তো চাচ্ছেন না সোনা উগলে দিতে, যার কারণে এখন তিনি সব দোষ আমার ঘাড়ে চাপাতে চাইছেন। কিছুদিন আগে অফিসিয়ালরা এখানে এসেছিল আর এখন আমার বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে, এসব ঘটনা যদি বাহিরে জানাজানি হয়ে যায় তাহলে অফিসিয়ালরা এসে আপনাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। তিনি তো চাইছেনই এসব কিছু থেকে মুক্ত হওয়ার জন্য আর যার কারণে এসব কথাও বলছেন। এসব কথা শুনে তারা তো ভয় পেয়ে যায় আর তারা দুজন মিলে বুদ্ধি বের করে যেভাবেই হোক তার মুখ বন্ধ করে দিতে হবে যাতে সে কাউকে কিছু না বলতে পারে। এসব কিছু ভেবে তারা দুজন এখন তার কাছে যায় এবং তার জিহ্বা কেটে দেয় যাতে সে কারোর সাথে আর কিছু বলতে না পারে, যার ফলে এখন তারা অনেকগুলো হীরা জহরত পেয়ে যায়। পরের সিনে দেখতে পাই সেন তার স্বামীর জন্য একটি উপপত্নী এনেছে। এটা সেই মেয়েটি ছিল যাকে আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম। এটা দেখে জিয়ানজেন তো অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে বলে তুমি আমার যোগ্য স্ত্রী। একটু পরে সেন তার শাশুড়ির কাছে যায় এবং তাকে সব সত্যি কথা খুলে বলে। সে বলে আপনি ঠিকই ধরেছিলেন, আমি প্রেগনেন্ট নই আর আমি সোনা রূপা উগলে দিতে পারি। এই সত্যিগুলো জানার পরে আপনি কি করবেন? অবশ্যই আপনার ছেলেকে গিয়ে বলবেন, কিন্তু বলার জন্য তো আপনার জিহ্বাই বেঁচে নেই। এটা বলে সে হাসাহাসি করতে শুরু করে। এরপর সেন তাকে বলে তোমরা আমাকে অনেক নির্যাতন করেছো, তাই আমি তোমার পুরো বংশকে শেষ করে দিব। এসব কিছু শুনে সে তো অস্থির হয়ে পড়ে আর তার ছেলেকে সবকিছু বলার জন্য ঘর থেকে ছুটে বাইরে চলে আসে। তখন সেনও তার পিছন পিছন আসে আর তাদেরকে বলে তার মা অফিসিয়ালদেরকে বিচার দেওয়ার জন্য পালিয়ে যাচ্ছে। এটা শুনে জিয়ানজেন তার মাকে চড় মারে আর তার ভেতর থেকে আবারও দুটো কয়েন বেরিয়ে আসে, যেটা দেখে তার উপপত্নী তো অনেক অবাক হয়ে যায়। সে অফিসিয়ালদের কাছে তাদের নামে নালিশ করতে যাবে এটা শোনার পরে তার হাজবেন্ড তাকে একটা চড়
মারে, আর জোরে চর মারার কারণে এবার সে একটা রূপা উগলে দেয়, যেটা দেখে উপপত্নী তো আরো বেশি লোভে পড়ে যায় আর সে নিজে থেকে তাকে আঘাত করে। এটা দেখে জিয়ানজেন একটু অসন্তুষ্ট হয়, তখন সেও তার উপরে রেগে যায় আর তাকে বলে তাদের এত অর্থ সম্পদ কিভাবে হয়েছে সে এখন জানে। জিয়ানজেন যদি তার কাছ থেকে পুত্র সন্তান পেতে চায় তাহলে এখন থেকে সে যা চাইবে তাই করতে হবে। এটা শুনে জিয়ানজেনও তাকে বলে ঠিক আছে, তুমি যা চাইবে তোমাকে তাই দিব, কিন্তু তুমি আমাকে একটা পুত্র সন্তান উপহার দিবে। এদিকে জিয়ানজেনের মা রক্ত দিয়ে কিছু একটা লিখে বলার চেষ্টা করছিল, কিন্তু তখনই সেখানে কেউ চলে আসাতে তার এই বিষয়টা কেউ লক্ষ্যই করে না আর তাকে সেখান থেকে ধরে ভেতরে নিয়ে যায়। উপপত্নী যাওয়ার সময় সেই লেখাটা খেয়াল করে, কিন্তু সে ওই লেখাটাতে তেমন একটা পাত্তা দেয় না আর দাসীদের বলে সেটা মুছে ফেলার জন্য। এবার তাদের সবাইকে ঘরের ভেতরে দেখতে পাই, যেখানে সেনের শাশুড়িকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল আর জিয়ানজেনের উপপত্নী তাকে বলে বাবার জন্য একটা সুন্দরী বউ এনে দিতে, যাতে সে তার সেবা করতে পারে। তারা যখন এসব কথা বলছিল তখন সেনেরও মনে পড়ে যাচ্ছিল যে তারাও একদিন সবাই মিলে তার সাথে এই কাজটা করেছিল। এখন তাদের কথা বলা শেষে জিয়ানজেন সেনকে বলে সে যেন তার মাকে মারে, কিন্তু সেন এটাতে তাদেরকে নিষেধ করে দেয় আর তাদেরকে বলে সে এটা করতে পারবে না। কিন্তু এইদিকে উপপত্নী লোভ তো অনেক বেশি বেড়ে গিয়েছিল, তাই কোনো কিছু চিন্তা না করেই সে তার চুলের কাঁটা দিয়ে তার শাশুড়িকে আঘাত করতে শুরু করে। এরপর তারা তিনজন মিলে বৃদ্ধকে অনেক মারধর করতে থাকে, চাকু ছুরি দিয়ে আঘাত করতে থাকে, ঠিক যেরকম ভাবে একসময় তারা সেনকেও আঘাত করত। যত বড় বড় আঘাত পাবে তত বেশি সোনা এবং রূপা আর মুক্তা পাবে। আর এসব কিছু দেখে তাদের তিনজনের তো কোনো হুঁশ জ্ঞানই ছিল না, তারা একের পর এক আঘাত করেই যাচ্ছিল, যার কারণে কিছুক্ষণের মধ্যেই বৃদ্ধ মারা যায়। এখন এই বিষয়টা নিয়ে আবারও তাদের মধ্যে একটা ঝগড়া শুরু হয়ে যায়, তারা একে অন্যকে দোষ দিতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে উপপত্নী তার শ্বশুরকে জোরে ধাক্কা মারে আর এদিকে সেনও চালাকি করে তার পায়ের সাথে বাঁধিয়ে দেয়, যার ফলে তার শ্বশুর নিচে পড়ে যায়। যখন তারা সবাই তাকে ধরে তুলতে যাবে তখন তারা খেয়াল করে তার শ্বশুর একটা সোনার কয়েন উগলে দিয়েছে, যেটা দেখে এবার জিয়ানজেন তার বাবার হাতে একটা কামড় দেয়, এটা চেক করার জন্য যে তার বাবাও সোনার রূপা উগলে দিতে পারে কিনা। আর তার কাজ অনুযায়ী এবার তার বাবা সত্যি সত্যি একটা সোনার কয়েন উগলে দিয়েছিল। তখন সেনের মনে পড়ে যায় যে কিভাবে তার শ্বশুর তাকে মারতো, সে তার কাছে কত করে অনুরোধ করেছিল তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সে তার উপরে একটুও দয়া দেখায়নি। এখন সিন বর্তমানে ফিরে আসে আর সেনের শ্বশুর তো এখন অনেক বেশি ভয় পেয়ে যায়, সে বুঝতে পারছিল না যে এই নির্যাতনের হাত থেকে সে কিভাবে নিজেকে বাঁচাবে। তাই সে এবার তার ছেলেকে বলতে থাকে ওই গাছটা তো শুধু আমি ছুঁইনি, তোমার মায়ের সাথে তোমার বউও ছুঁয়েছে, তাই অবশ্যই সেনও সোনা উগলে দিতে পারে। এটা শুনে এবার সেন তো বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ সে এবার নিজেকে কিভাবে বাঁচাবে। তাই সে এবার তার স্বামীকে বলতে শুরু করে সে তো এর আগেও কতবার তাদেরকে প্রমাণ দিয়েছে কোনো সোনাই সে উগলে দিতে পারে না, তাহলে কেন আবারও তার দিকে আঙুল তোলা হচ্ছে। তার এই সকল কথা শুনে এবার উপপত্নী বলে এর মানে তো এটাও হতে পারে যে তুমি লুকানোর চেষ্টা করেছো, যদি তা না হয় তাহলে আরো একবার পরীক্ষা করে দেখাও। তাদের কথা শুনে এখন সেনের কাছে আর কোনো উপায় থাকে না, তাই সে চাকু নিয়ে নিজেকেই আঘাত করে, কিন্তু এবারও সে কোনো সোনা উগলে দেয় না, যেটা দেখে জিয়ানজেন তার বাবার উপরে একটু রেগে যায় আর তাকে বলে তুমি নিজে বাঁচার জন্য তার উপরে দোষ চাপাতে চাইছো। তখন সেন তাদেরকে বলে এটাও হতে পারে যে ওই দিন যখন ওই গাছটা আমার হাত থেকে পড়ে যেতে লেগেছিল তখন আমার শ্বশুর শাশুড়ি সেই গাছটিকে স্পর্শ করেছিল, যার কারণে ওই শক্তিগুলো শুধুমাত্র তাদের দুজনের মধ্যেই চলে গেছে। এখন তার এই কথা শুনে তার শ্বশুর তার উপরে অনেক বেশি রেগে যায় আর সে রাগের চোটে তাকে একটা জোরে চড়ও মেরে দেয়, যার কারণে সে নিচে পড়ে যায় এবং ভেতর থেকে সোনা বেরিয়ে আসতে শুরু করে, কিন্তু সে কোনো রকমে নিজেকে সামলায় আর সেগুলোকে গিলে ফেলে। এরপর তার শ্বশুর যখন আবারও তাকে আঘাত করতে আসবে তখন সে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর তার স্বামীর পা ধরে বলে সে যদি চায় তাহলে সে 1000 বার পরীক্ষা দিবে। এটা বলে সে চাকু দিয়ে আবারও নিজের হাত কাটতে যাচ্ছিল, কিন্তু তার স্বামী তাকে বলে ঠিক আছে আর কোনো পরীক্ষা তোমাকে দিতে হবে না, আমরা যা বুঝার বুঝে গিয়েছি। এদিকে পড়ে যাওয়ার ফলে জিয়ানজেনের বাবা আবারও সোনা উগলে দেয়, যেটা দেখে জিয়ানজেনের উপপত্নীর লোভ আরো বেড়ে যায়, কিন্তু তার শ্বশুর তার উপরে রেগে যায়। তখন সে তাকে বলে কেন, যখন আপনার ওয়াইফ আমাদেরকে অর্থ দিয়েছিল তখন তো আপনার কোনো আপত্তি ছিল না, তাহলে নিজের বেলায় কেন আপত্তি দেখাচ্ছেন। এবারে সে তো আরো বেশি অস্থির হয়ে পড়ে আর তার ছেলেকে বলে সে তার বাবা হয়, সে তার সাথে এরকমটা কিভাবে করতে পারে, সে তার গায়ে কিভাবে হাত তুলবে। তখন জিয়ানজেন তাকে বলে সে যেন এত চিন্তিত না হয়, কারণ তার মা যথেষ্ট পরিমাণে অর্থ সম্পদ দিয়ে
গিয়েছে, যেগুলো ফুরাতে অনেক সময় লাগবে, তাই সে যেন এখন বিশ্রাম নেয়। সে যখন বিশ্রাম নেওয়ার জন্য ঘুরে তার রুমের দিকে যাচ্ছিল, তখন পেছন থেকে তার ছেলে লাঠির আঘাত দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। এর মানে তো আমরা বুঝতেই পারছি যে এবার তার উপরেও কি পরিমাণে নির্যাতন করা হবে। তারা সবাই সেখান থেকে চলে যাওয়ার পর আমরা দেখতে পাই সেন আসলে যে হাতটা কেটেছিল, আসলে সেখানে রক্তের দাগ লেগেছিল, কিন্তু সে আসলে নিজের হাতটা কাটেইনি। সে আসলে তাদের সবাইকে ধোঁকা দিয়েছে। অন্যদিকে জিয়ানজেন তার বাবাকে বন্দি করে রেখেছিল। তখনই তার কাছে সেন যায় আর তাকে বলে সে তাকে খাওয়াতে এসেছে, কিন্তু যখনই সে বাক্সটা খোলে তখন দেখা যায় সেখানে বিভিন্ন রকম নির্যাতনের সরঞ্জাম রয়েছে। সে ওইগুলো দিয়ে তার শ্বশুরকে সেইভাবে নির্যাতন করে যেভাবে তার শ্বশুর তাকে নির্যাতন করেছিল। তার শ্বশুরও এটা সহ্য করতে পারছিল না আর তাকে বলছিল তার ছেলে জানলে তার খবর রয়েছে। কিন্তু তখন সেন তাকে বলে, কেন আপনি চান না আপনার ছেলের সকল আবদার মেটাতে? এখন নির্যাতন করা হয়ে গেলে সেন বাহিরে চলে আসে। বাহিরে আসার পর দেখতে পায় সেখানে অলরেডি জিয়ানজেন এবং তার উপপত্নী চলে এসেছে। এখন তারা ভেতরে যাচ্ছিল তার বাবাকে নির্যাতন করার জন্য, যাতে তারা অনেক হীরা জহরত হাসিল করতে পারে। তারা যখন তার বাবাকে মারধর করছিল তখন বাহিরে থেকে সেন এটা শুনে অনেক শান্তি পাচ্ছিল। একটু পরেই আমরা দেখতে পাই জিয়ানজেনের মায়ের থেকে তার বাবা অনেক বেশি হীরা জহরত উগলে দিয়েছে, যেগুলো দেখে তাদের তো লোভের কোনো সীমা নেই। তাদেরকে দেখে বোঝাই যাচ্ছিল যে তাদের মাথা মস্তিষ্কে শুধু অর্থ সম্পদ আর লোভ ছাড়া কিছুই নেই। তারা সেগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর সেখানে সেন আসে এবং তার শ্বশুরকে একটা স্যুপ খাওয়ায়। সেটা খাওয়ার পর তার শ্বশুর তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। তখন সেন তাকে জানায়, আপনি আমাকে কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। এরকম কথা শুনে তার শ্বশুর তাকে বলে, আমি তোমার সাথে যে আচরণগুলো করেছি তার জন্য আমি তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানি তুমি ছাড়া এখন আর আমাকে কেউ বাঁচাতে পারবে না, প্লিজ আমাকে তুমি বাঁচাও। তখন সেন তাকে বলে, যদি আপনার বদলে আমি টাকা বের করতে পারতাম, আমার ভেতর থেকে সোনা উগলে দিতে পারতাম, তাহলে কি আপনারা আমাকে ছেড়ে দিতেন? আমি কখনোই আপনাকে মুক্ত করব না, এমনকি আপনাদের পুরো পরিবারকে আমি শেষ করে দিব। তার এরকম কথা শুনে এখন তার শ্বশুর তার উপরে রেগে যায় আর তাকে বলে, তার মানে তুমি এতদিন ইনোসেন্ট সেজে আমাদের সাথে নাটক করেছো? তোমার এত বড় সাহস, তুমি আমাদের সাথে নাটক করেছো? আমার ছেলে আসলে এই বিষয়ে আমি তাকে জানাবো। আমি আশা করি সে তোমাকে একটুও ছাড় দিবে না। এটা শুনে সেন তো আরো বেশি রেগে যায়। তাদের দুজনের মধ্যে তর্ক হতে শুরু করে। এক পর্যায়ে সেন তাকে মারতেও থাকে। তখন তার চিৎকারের আওয়াজ তার ছেলে শুনতে পায়। এদিকে সেন তার প্রতিশোধ নেওয়ার জন্য শ্বশুরের পেটে চাকু ঢুকিয়ে দেয়। একটু পরেই সেখানে সেন এবং তার উপপত্নী চলে আসে। তাদেরকে সেখানে দেখে তার বাবা তাদেরকে সবকিছু বলতে চায়, কিন্তু হুট করেই তার গলার আওয়াজ বন্ধ হয়ে যায় আর সে তাদেরকে কিছুই বলতে পারছিল না। তখন সেন তাদেরকে বলে, আসলে এসব কিছু আমারই দোষ। বাবা আমার কাছ থেকে ড্রিঙ্কস করতে চেয়েছিল আর আমি তাকে ড্রিঙ্কস করিয়েছি, সেজন্য এখন সে পাগল হয়ে গিয়েছে আর উল্টোপাল্টা বকাবকি করছে। এটা শুনে জিয়ানজেন তো তার বাবার উপরে অনেক বেশি রেগে যায় আর তাকে বলে, তুমি কি চাও আমাকে পুলিশ ধরে নিয়ে যাক আর আমি জেল খাটি? তুমি এত জোরে জোরে চিৎকার করছো কেন? বাহিরের সব লোকজন তো জেনে যাবে। তখন সেন তার হাজবেন্ডকে বলে, তার বাবা বলেছে সে এখান থেকে পালিয়ে যেতে চায়। যদি তার বাবা সত্যি সত্যি এখান থেকে পালাতে সফল হয় তাহলে তো তারা অনেক বড় ক্ষতিগ্রস্ত হবে। এটা শুনে এখন জিয়ানজেনের উপপত্নী তো অনেক বেশি চিন্তায় পড়ে যায় আর সে একটা লাঠি দিয়ে তার হাজবেন্ডকে বলে সে যেন তার বাবার পা ভেঙে দেয়। এখন জিয়ানজেন লাঠি হাতে নিয়ে সেনকে বলে সেখান থেকে চলে যেতে। সেন যখন সেখান থেকে চলে যাচ্ছিল, পেছনে জিয়ানজেন তার বাবাকে মারছিল আর সেন সেখান থেকে যেতে যেতে এটা খুব ভালোভাবেই উপভোগ করছিল। এদিকে জিয়ানজেনের বাবার চিৎকার পাশের প্রতিবেশী শুনতে পায়। তারা আবারও তাদেরকে সন্দেহ করে এবং নিজেদের মধ্যে কথা বলাবলি করতে শুরু করে। একটু পরে তারা দুজন হাজবেন্ড ওয়াইফ মিলে দেখতে যায় আসলে তাদের বাড়িতে কি হচ্ছে। যখন তারা সেখানে যায় তখন দেখতে পায় তারা অনেক ধনী হয়ে গিয়েছে এবং বাড়ির জন্য অনেক নতুন নতুন আসবাবপত্র কিনে নিয়ে এসেছে। এটা দেখে তাদের মনে সন্দেহ জাগে, তারা এত টাকা কোথায় পাচ্ছে। এটা ভেবেই এখন তারা সেনকে জিজ্ঞাসা করে তারা এসব কিছু কোথা থেকে পেল। তখন সেন তাদেরকে বলে তার শ্বশুর শাশুড়ির কাছে এখনো কিছু সম্পদ বাকি রয়েছে, যেগুলো বিক্রি করে তারা এগুলো নিয়ে এসেছে। পরের সিনে দেখতে পাই জিয়ানজেন অনেক বেশি ড্রিঙ্কস করে বাড়ি ফিরে আসে আর তার উপপত্নী তাকে সামলায় আর সে সেন
সেনকে সেখান থেকে চলে যেতে বলে। তখন সেন মনে মনে বলতে থাকে, যত আনন্দ করার করে নাও, কারণ এরপরে যা হতে চলেছে তা তুমি ভাবতেও পারো না। পরের দিন সকালে তাদের বাড়ির সামনে অনেকগুলো লোক এসে চেঁচামেচি করতে শুরু করে। জিয়ানজেন আর তার উপপত্নী যখন বাহিরে বেরিয়ে আসে তখন সেই লোকগুলো তাদেরকে বলে তারা যেন তাদের পাওনা টাকা তাকে এখনই ফেরত দিয়ে দেয়। তখন জিয়ানজেন তাদেরকে বলে তারা যেন কোনো চিন্তা না করে, কারণ দুদিনের মধ্যেই তাদের সব পাওনা টাকা সে তাদেরকে ফেরত দিয়ে দিবে। তখন তারা এক এক করে তাদের পাওনা হিসাব দিতে শুরু করে। যার কাছ থেকে সে ড্রিঙ্কস করেছিল সে তার হিসাব দিলে জিয়ানজেন তাকে বলে এটা তার কাছে কোনো ব্যাপারই না। কিন্তু যখন জিয়ানজেন জানতে পারে যে সে ক্যাসিনো খেলে কত টাকা হেরে গেছে তখন তো সে অবাক হয়ে যায়। তখন সেই লোকগুলো তাদেরকে বলে হয় সে দুদিনের মধ্যেই তাকে সব টাকা ফেরত দিয়ে দিবে, নয়তো সে এখনই মার খাবে। তখন মার খাওয়ার ভয়ে জিয়ানজেন তাদেরকে বলে ঠিক আছে, আমি 2 দিনের মধ্যে আপনাদের সব পাওনা মিটিয়ে দিব। এরপর জিয়ানজেন চলে যায় তার বাবার কাছে। এখন আমরা তো জানি প্রতিবারের মতো এবারও সে তার বাবাকে নির্যাতন করবে আর তারই উগলে দেওয়া হীরা, রূপা এবং সোনা নিয়ে গিয়ে তার ঋণ পরিশোধ করবে। জিয়ানজেন যখন তার বাবাকে আঘাত করতেই যাবে তখন তার বাবা তাকে বলে একটা খাতা আর একটা কলম দিতে। তার বাবা তাকে কিছু বলতে চায়, এটা শুনেই সে থেমে যায়। তখন সেন তাদেরকে বলে সে যেন তার কোনো বাজে কথা না শুনে, কারণ এই মুহূর্তে তাদের ঋণ পরিশোধ করাটাই বড়। তার এই কথা শুনে জিয়ানজেনের তার উপরে সন্দেহ হয় আর তাকে বলে আমার কেন যেন সবসময় মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। কিন্তু সেন তাকে বলে এরকমটা কিছুই নয়। তার উপর সন্দেহ করে এখন সে তার উপপত্নীকে আদেশ করে সে যেন একটা খাতা কলম তার বাবাকে দেয়। যখন সে তার কাছে খাতা নিয়ে আসে তখন তার বাবা রক্ত দিয়ে কিছু একটা লিখে, যেটা দেখে সেন তো অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু পরে সে জানতে পারে সেই কাগজে তার ব্যাপারে কিছুই লেখা ছিল না, বরং তার বাবা তার ছেলেকে এমন কিছু একটা লিখেছিল যাতে তার ছেলে তাকে আরো নিকৃষ্টভাবে মেরে ফেলে। এখন জিয়ানজেন সেনকে আদেশ করে সে যেন বাহিরে গিয়ে দরজা আটকে দেয়। সেন তাদের কথা অনুযায়ী বাহিরে চলে যায় আর এইদিকে তারা দুজন মিলে তার বাবাকে একের পর এক আঘাত করতে থাকে। আঘাত করতে করতে এক সময়ে তার বাবা মারা যায়। এটা দেখে তারা দুজন অস্থির হয়ে পড়ে, সে এত তাড়াতাড়ি মারা গিয়েছে তাহলে এখন কিভাবে তারা তাদের ঋণ পরিশোধ করবে। তখনই সেখানে সেন অফিসিয়ালদের নিয়ে চলে আসে আর তাদের দুজনকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। আর সে অফিসিয়ালদেরকে বলে তার স্বামী এবং উপপত্নী মিলে তার শাশুড়িকে হত্যা করেছে আর এখন তার শ্বশুরকেও হত্যা করেছে, তাই তারা যেন তাকে নিয়ে গিয়ে শাস্তি দেয়। অফিসিয়ালরাও তার অভিযোগের সত্যতা খুঁজে পেয়ে তাদের দুজনকে ধরে নিয়ে চলে যায় এবং তাদের দুজনেরই কঠোর শাস্তি দেয়। কিছুদিন পরে সেন তার স্বামীর সাথে দেখা করতে যায়। সেখানে সেনকে দেখে তার স্বামী তার উপরে অনেক বেশি রেগে যায় এবং তাকে একটা জোরে চড় মারে। তখনই সে দেখতে পায় সেনও সোনা উগলে দিতে পারে। এটা দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায় আর তার উপরে অনেক বেশি রেগে যায়। তখন সেন হাসতে শুরু করে আর তাকে সবকিছু খুলে বলে। এসব কিছু শুনে এখন জিয়ানজেন বুঝতে পারে যে সে আসলে কত বড় ভুল করেছে আর সে ওখানেই বসে বসে জোরে জোরে কান্না করতে থাকে। এই সব কিছু সেনের জন্য হয়েছিল, যার কারণে এবার সে সেনের উপরেও রেগে যায় আর তাকে মারতে ছুটে যায়। ঠিক তখনই সেখানে অফিসিয়ালরা চলে আসে আর তাকে আটকে ফেলে। তখন সে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। এটা দেখে অফিসিয়ালদের অফিসার সেনকে বলে সে যেন এখানে বেশি না আসে, কারণ যেই ছেলে তার বাবা মাকে হত্যা করতে পারে সে তোমাকেও হত্যা করবে। তাই যখন তার ফাঁসি সম্পন্ন হয়ে যাবে তখন তুমি তার দেহ সংগ্রহ করার জন্য এখানে আসতে পারো। এটা শুনে সেন আর তাদের সাথে কোনো কথা বাড়ায় না আর সেখান থেকে চলে যায়। আর এই প্রতিশোধ নেওয়ার মাধ্যম দিয়েই এই মুভিটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, এই মুভিটি দেখে আপনারা কি বুঝলেন তা আমাকে অবশ্যই জানাবেন। অতিরিক্ত লোভ অবশ্যই ভালো না, অতিরিক্ত লোভ মানুষকে সব সময় ধ্বংস করে। তাই নিজের কাছে যা আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে এবং সৎভাবে পরিশ্রম করে যেতে হবে যাতে ভবিষ্যৎ সুন্দর হয়। আমার এই ড্রামাগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।